শুভ সকাল। আজ ভোররাতে একটা ভিডিও করেছিলাম, ভিডিও টক, ব্লগ, you can call it. It's about that Lieutenant Colonel Hassin Bir Pratik, a very highly motivated, radically radicalized gentleman, or should I say man. বাট আজকে ওর কথা আর বলবো না। আজকে পরবর্তী যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউনিফর্মের একটা ব্রাদারহুড আছে, এটা একটা অমোঘ নীতিতে চলে। ডিপেন্ড করে হাউ গুড ইউ আর ইন ইউর প্রফেশন। If you are not good in your profession, then you may not have that camaraderie. But if you are good in a profession, then perhaps you have inculcated those. I'm not sure which category I fall into. Many people would say differently. Some will say positive, some will say negative, but who cares? I don't give a damn about it. I walk tall with my shoulders and head held high. Anyway, that's not about me. Today is about somebody else. What happened was, I made a speech in a meeting in London. I don't remember, not 2013 or 14 or something. And I got to know few politicians from different walks of life and different political ideologies on that meeting. And somehow or the other, a niche kind of camaraderie বলাটা ভুল হবে, এটা একটা ফ্রেন্ডশিপও না, একটা অ্যাকোয়েন্টেন্স গ্রো করেছে অনেক লোকজনদের সাথে। তো ওর মধ্যে একজন আমাকে একদিন বললেন যে, আপনি তো আর্মিতে ছিলেন। না, বললাম না, আর্মিতে ছিলাম না, আর্মি আমার ভিতরে ছিল, বাট তারপরে আমি তো চলে এসেছি। আই হ্যাভ নো কন্ট্যাক্ট উইথ দ্য আর্মি। বললেন না না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনাকে একটা রিকোয়েস্ট করবো, আপনি অমুককে চিনেন? তেমন অমুকটা কে? বললো যে গোলাম আজম সাহেবের ছেলে। বললাম ও আচ্ছা, গোলাম আজমের ছেলেকে আজমি? বললো হ্যাঁ। বাট আমি বললাম যে না, আমি ওনাকে চিনি না, আমার সাথে জীবনেও কোনোদিন কথা হয় নাই, এবং আমি ওনাকে দেখেছি 6 মাস, দ্যাটস অল আই নো। আর তারপরে আওয়ার পাথস ডিড নট ক্রস, কোনোদিন ক্রস করে না একে অপরের সাথে। আর আমি তো জুম্মায় 7 দিন ছিলাম আর্মিতে, সেই সুযোগটা হয় নাই। আর তারপরে আমি লেফটেন্যান্ট হিসাবে আর্মি স্কুল অফ এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ইন্সপেক্টর ক্লাস সি হিসাবে ট্রান্সফার হওয়ার পরে, যেহেতু আমি গ্যারিসনে ছিলাম না, এটা একটা ইনস্টিটিউশন, সেহেতু আমার সাথে অন্যান্যদের সাথে দেখা হওয়ার সম্ভাবনাটা খুব কম ছিল। তো উনি বললো যে আচ্ছা তাই? আমি বললাম হ্যাঁ। বাট আমি বললাম যে আমি চিনি ওনার ফ্যামিলির কোথায় বাড়ি টাড়ি, ওদের আমাদের একই এলাকায় বাড়ি, বাট বলেন কি করতে পারে। তখন আমি বললাম যে there's a story about it, but I will tell you later on about this story. An incident that happened on the 20th of November 1971 in Brahmanbaria, where his father was had an audience with a lot of people. Anyway, so আমাকে বললো যে, ভদ্রলোক বললো, লন্ডনের যে পলিটিশিয়ান, একজন ভালো, একজন ভদ্রলোক, রিয়েলি একজন ভদ্র, নম্র, অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত ওয়েল স্পোকেন ভদ্রলোক, একদম শরীফ যাকে বলে আর কি। উনি বললো যে আপনি তো ঢাকায় টাকায় যান? আমি বললাম যে না, আমি খুব একটা ঢাকায় যাই না, বাট বলেন কি হচ্ছে, আপনি কি জানতে চান? বললো যে আজমি কোথায় আছে? ইয়োর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। আমি কেমন করে জানবো আজমি কোথায় আছে? আমার তো জানার কথা না, বিকজ ইটস নট ইন মাই, ইউনো, বিয়ন্ড মাই পে চেক। তো বললো যে আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, ফ্যামিলি খুব সাফার করতেছে, ভাইরা এখানে থাকে, সবগুলো ভাই সবাই মর্মাহত এবং খুবই শোকগ্রস্ত, এবং অশ্রু সজল চোখে নাকি কথাবার্তা বলেছে তার ব্যাপারে যখনই কথা আসে। তো আমি বললাম ও আচ্ছা। তো তাই বলে আমাকে বললো যে আপনি একটু বের করে দেন না, সে কি জীবিত আছে কি মরে গেছে? তো আমি বললাম
যে আচ্ছা আমি চেষ্টা করে দেখব। আমি কথা দিতে পারছি না, বাট আমি কথা বলে ২-১ জনের সাথে কথা বলে হয়তো আমি চেষ্টা করতে পারি। তো তারপরে আমি ওই যেই সোর্স দিয়ে মোর অর লেস আমি এম যে হাসিনের ব্যাপারে খুঁজে বের করেছিলাম সে কোথায় আছে, কেমন আছে, কি করছে না করছে এবং তারপরে সাবসিকুয়েন্টলি তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এটাও মনে হয় আমার বন্ধুরই অবদান। সেই হয়তো এটাকে কনভিন্স করে ছেড়েছিল। তো ২য় ব্যক্তির নাম যেটা আমি বলছি, ২য় ব্যক্তির ব্যাপারে আমি অনেক খোঁজ খবর নিলাম। সে একই কথা বলল যে, "আমি তো আমার এখতিয়ারের ভিতরে সে না। সে তো ও হায়ারার্কির কাছ থেকে তাকে ধরা হয়েছে এবং এটার সাথে কোর্ট-টোর্ট মনে হয় কি, কি সব ইনভলভড ছিল। I have no idea. But he said, "I cannot help you, my friend. It's beyond my capacity." I said, "Okay." Then I said, "Is there any way where he is, or can you not find out?" Then he said, "You are much bigger intelligence man than me. If you can find out if you want to." But I'm not staying here. How can I find out? Oh, you can find out. You have worked with DGFI long before we didn't even know what is DGFI. I said, "No, I didn't." He said, "I know everything what you did after you left army, how you fell prey into the hands of DGFI and how DGFI twists people arm and make them work for them, blackmail them, what sort of things, sedation and everything." So I said, "Tell me what can I go and tell my friend to convey a message about his whereabouts and he is alive or dead?" He said, "Okay." So I went for another 3 days only. I went with a British chap. We were trying to do some business in terms of ex-soldiers, officers to be employed in ocean-going ships as security guards, flying from Sri Lanka to Horn of Africa, and then they will have bunkering there and 7 days of rest or 1 month of rest. Then again they will board on a ship which will go from Horn of Africa to Sri Lanka just to guard this, pirate-ridden areas in the thick of 2019 or 2019, basically. Anyway, so cut this story short. Then somebody tipped me. I asked somebody said, "I know a lot of people, they work there as a groundsman. Some of them cut grasses, some of them give food, some of them clean." I said, "Okay." So he said, "Let me find out." So he found out, and then he brought a man to me right before I was leaving. So I can't remember, I had probably loose 20-pound notes. I had about maybe £1,000 or £2,000 cash. So I just briefly spoke to the guy. I said, "এই স্যারকে আপনি খবরটা দিবেন, এই স্যার আমাকে জানাবে, আর আপনার জন্য এই পয়সা" বলে আমি ওর পকেট থেকে বাইর করে যা ছিল সম্পূর্ণটা ওই লোকটার কাছে দিয়ে দিছি। তো 15-20 দিন পরে খবর আসলো যে উনি এই জায়গায় আছে এবং উনি জীবিত আছে। তো এবং বলল যে, "আপনাদের যদি কোনো মেসেজ-টেসেজ থাকে আমাকে বললেন, আমরা ব্যবস্থা করব দিতে।" আর ওই ভদ্রলোক যে ইনফর্মার, সে ওই যে মিডিয়া সেকেন্ড ম্যানের মাধ্যমে বলল যে তার ২-২.৫ লাখ ৩ লাখ টাকা দিলে সে একটু মানসিক, অর্থনৈতিক এবং দৈহিক এবং বাহ্যিকভাবে একটু সুস্থ হতে পারবে এবং একটু সচ্ছল হতে পারবে। তো আমি যখন এটা জানার পরে ওই আমার যে কন্ট্যাক্ট যে নাকি অ্যাপ্রোচ করেছিল আমাকে, তাকে আমি বললাম যে সে জীবিত আছে এবং কোথায় আমি বলতে পারবো না, বাট সে জীবিত আছে। ইউ ক্যান টেল দি ফ্যামিলি। এটুকু বলে রেখে দিলাম। তারপরে এসে বলল যে, "কোনোভাবে কি ছাড়ানো-টাড়ানো যায় না?" আমি বললাম, "ভাই, এগুলো তো আমার এখতিয়ারের বাইরে। This is beyond my paycheck. I don't deal with it. A. B. I don't go to Bangladesh because I have got dust allergy. Every time I go to Bangladesh, I really suffer from hay fever. And every time I suffer from hay fever, it is very bad because
infection can go to my nose, my ears, and my eyes. So it's excruciatingly painful for me to be in Dhaka in the hot summer days. So I don't want to go to Dhaka or anywhere in that part of the hemisphere. Anyway, then I told the gentleman, the middleman, I said, listen, there can be a constant communication channel with him wherever he is. I'm talking about Brigadier Azmi, and এটা কোনো পলিটিক্যাল না, এটা কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট না, এটা পিওরলি হিউম্যানিটেরিয়ান একটা কোয়েস্ট ছিল আমার। তারপরে আমি আরেকটা জিনিস বলবো, ওটা শুনলে একটু বুঝতে পারবেন যে মহানুভবতা এবং ফরগিভনেস ইজ দ্য বিগেস্ট ভার্চু অফ লাইফ vis-a-vis if you are follower of Islam. For Muslim it's a biggest virtue. I don't know how big I'm a follower, but yes, very few things are embedded in my system which are very close to my heart. Looking through the prism of 1971, how I survived the calamity, the genocide, the rapes, and the running of miles and miles and living without any food. And therefore, I know what it takes to lose a family member, because, anyway, I'll come back to that. Before I say, so I'm still in London, and I told the gentleman, the middleman, I said, tell your আপনার আত্মীয় স্বজন বা তার আত্মীয় স্বজনকে বলেন যে যেভাবে হোক 2-3 লাখ টাকা যদি দিতে পারে, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট একটা কমিউনিকেশন চ্যানেল সৃষ্টি করা যেতে পারে। আদান প্রদান মেসেজ আপনারা দিবেন, তাই সেখান থেকে মেসেজ আনা যাবে, এইসব অনেক কিছু করা যাবে। But ironically, the gentleman, the middleman told me, which is fine, it doesn't bother me. It rather saved me. He said, no, the family is not ready to cough up any money. I said, oh, don't worry about it. If they don't want to, let them not. So you said to me to do this, I've done this. So he said, I'm so grateful to Imran Bhai. I will ever remain grateful to you. You are so generous. How could you? All he's asking, how could you manage to do that? So I said, আমি তখন বললাম যে যেখানে বজ্র আটুনি সেখানে কিন্তু ফসকে গিরা হয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখানে সব কিছুর পিছনে যখন আমাকে ওই ভদ্রলোক, ওই মহতী মানুষটা যখন আমাকে বললো যে আপনি একটু খোঁজ নিয়ে আসেন ওনার, তখন সেম একটা সিচুয়েশন আমার লাইফে হয়েছিল। আমার সাথে না, আমার ভাইয়ের সাথে এবং আজমির বাবার সাথে। 1971 সালের 20শে নভেম্বর আজমির বাবা ঈদের আগের দিন ব্রাহ্মণবাড়িয়া জেলে ভিজিট করতে গিয়েছিল। ওই জেলে ছিল আমার মুক্তিযোদ্ধা ভাই, যাকে 10ই নভেম্বর বিটগড় এলাকা থেকে, যেটা নাকি আজমিদের বাড়ির খুবই কাছে, 4-5 মাইলের ভিতরে, একটা রেডিয়াসের ভিতরে ওই গ্রামটা, বিটগড় থেকে আমার ভাইজানদের 11 জন না 13 জনকে পাকিস্তান আর্মি ধরে ফেলেছিল রাতের বেলা না দিনের বেলা, ঘুমাচ্ছিল তারা। আমরা ভেরি স্কেচি, উই ডোন্ট নো দি ট্রুথ। অল উই নো ইজ ওদেরকে ধরে নিয়ে এসে নবীনগরে খুব টর্চার করার পরে তারপরের দিন ওদেরকে ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে এসে, ব্রাহ্মণবাড়িয়ার ব্রিগেড হেডকোয়ার্টারটা ছিল এখনকার যে কলেজ এবং নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম, এটার আশেপাশে কোথাও ছিল, কুরুল্লা খালের পাড়ে, ওইখানে তাদেরকে টর্চার করে যখন একদম মানে মরণাপন্ন অবস্থা, তখন তাদেরকে নিয়ে যেয়ে ডাম্প করে রাখা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলখানায়। এবং ঈদের আগের দিন ওই জেল পরিদর্শন করতে গিয়েছিলেন গোলাম আজম সাহেব বা গোলাম আজম, আজমির বাবা।